সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত অ্যাজমা নিয়ে যত কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীভ। আজ বিশ্ব অ্যাজমা দিবস। বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই দিবসটিকে উদযাপন করে থাকি। ঠিক সে সমস্ত ব্যক্তিকে সচেতন করবার জন্য যারা দীর্ঘদিন ধরে অ্যাজমাজনিত জটিলতায় ভুগছে এবং সঠিক সচেতনতার অভাবে তারা নিজের জীবনটাকে খানিকটা দুর্বিষহ করে ফেলেছে। তবে আপনি কি করে বুঝবেন আপনি অ্যাজমা কিংবা হাঁপানিতে আক্রান্ত কিনা, কখন সতর্ক হবেন এবং সতর্ক হবার জন্য করণীয় বিষয়গুলি বা কী রয়েছে? বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাজমা নিয়ন্ত্রণে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন, স্কয়ার হসপিটাল। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার মীর ইফতেখার মুস্তাফিজ, সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, অ্যাজমা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন শুরুতে একটু জানতে চাই যে এই যে বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা মে মাসের প্রথম মঙ্গলবার এই দিবসটিকে প্রত্যেকটি বছর উদযাপন করে থাকি, আসলে আমরা কী ধরনের বার্তা দিতে চাই এবং সাধারণত কেন এটিকে উদযাপন করা হয়ে থাকে? জি, ধন্যবাদ। বিশ্ব অ্যাজমা দিবসটি আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান, জিনা, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, এই একটা প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান। তাদের উদ্যোগে এই দিবসটি পালিত হয় পুরো বিশ্বব্যাপী। প্রতি বছর মে মাসের প্রথম, এইবার 5 তারিখে পড়েছে, 5ই মে আমরা এই দিবসটি পালন করছি আজকে। এরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1993। এর পর থেকে 98 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে আজকে 28 বছর যাবৎ। যে 28 বছর যাবৎ বিশ্বব্যাপী অ্যাজমা রোগীদের চিকিৎসার একটা গাইডলাইন তৈরি করা এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং প্রতিকারের একটা উপায় তৈরি করার জন্য বিশ্বব্যাপী জনসচেতনতামূলক পদক্ষেপ হিসাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব অ্যাজমা দিবসের প্রতিপাদ্য হচ্ছে যে আমি ইংরেজিতেই বলি প্রথমে, যে প্রমোটিং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার্স স্টিল অ্যান ইমার্জেন্সি। ওদের কথা যেটা বাংলা আমরা যদি অনুবাদ করি, এটা দাঁড়ায় যে প্রদাহ বিরোধী ইনহেলার ব্যবহার প্রতিটি অ্যাজমা রোগীর জন্য এখনও একটা জরুরি বিষয়। হ্যাঁ, এটা মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে আমরা যে ইনহেলারগুলো ইউজ করি, ইনহেলারের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে স্টেরয়েড, ইনহেলড স্টেরয়েড ফর্ম। এটা হলো প্রদাহ বিরোধী ইনহেলার। এই ইনহেলারটা প্রতিটা অ্যাজমা রোগীদের জন্য জরুরি এবং এটা এখনও একটা ইমার্জেন্সি স্টিল আফটার 28 ইয়ার্স অফ সেলিব্রেটিং দ্য ডে। এটা আমি এমফেসিস দিয়ে সবার জন্য, সব অ্যাজমা রোগী যাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার্সগুলো ইউজ করে এবং ইউজ করার জন্য এটার গুরুত্বটা বুঝে এবং প্রতিনিয়ত ইউজ করে অ্যাজমা রোগকে প্রতিরোধ করতে পারে, এই সচেতনতা বার্তাটা দেওয়ার জন্য এই বছরকে এই থিমকে আসলে প্রতিপাদ্য করা হয়েছে। খুবই জরুরি সতর্কতামূলক একটি বার্তা, কারণ আমরা অনেক ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম হয়তো জানি না অথবা আমরা সঠিকভাবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বিষয়ে বিস্তারিত জানবো, কিন্তু একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, অ্যাজমা নিয়ে তো কথা বলবো, কিন্তু একটু শুরুতে জানা জরুরি যে অ্যাজমা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আসলে অ্যাজমা হলো একটা শ্বাসনালীর ইনফ্লামেশন বা প্রদাহজনিত একটা রোগ, যেটা আসলে কিছু নির্দিষ্ট ট্রিগার ফ্যাক্টর আছে, যেসব ট্রিগার মানে উদ্দীপকের সংস্পর্শে আসলে আমাদের শ্বাসনালী হাইপার রেসপন্সিভনেসের কারণে সংকুচিত হয়ে যায় এবং সেই সংকোচনের কারণে শ্বাসনালী শুরু হয়ে যাওয়ার কারণে পেশেন্টদের বা যারা রোগী তাদের শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বুকে বাঁশির মতো আওয়াজ হয়। তো এটা মূলত আসলে ইনফ্লামেশনের জন্য শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে এই রোগটা হয়। এখন আমরা যদি ইনফ্লামেশনটা প্রিভেন্ট করতে পারি এবং যখন হয় তখন রিলিভ করতে পারি, তাহলে রোগী এই রোগ থেকে মুক্তি পেতে পারে। আমরা তো এই যে কাশির মতো একটি শব্দ, বাঁশির মতো আওয়াজ, আমরা তো এই সমস্ত উপসর্গের কথা বললাম, কিন্তু কখন সাধারণ কাশি এবং কখন অ্যাজমা, কখন হাঁপানি, আমরা পার্থক্য কী করে করতে পারি? ঠিক আছে, ধন্যবাদ। আসলে বক্ষব্যাধির রোগীরা যা সাধারণত সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণেই তাদের একটা প্রধান উপসর্গ থাকে কাশি, কিন্তু অ্যাজমার কাশিটা অন্য কাশিগুলোর থেকে একটু ভিন্ন ধরনের হয়। বিশেষ করে এই কাশিটা দেখা যায় একটু রাতের দিকে বা ভোরের দিকে, আর্লি মর্নিং অথবা লেট নাইটের দিকে এটা বেড়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে শুকনো হয়, শুকনো কাশি। কখনো কখনো যদি অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে তখন কিছু কফ আসতে পারে।
কিন্তু এই যে টাইমটা আর্লি মর্নিং এবং লেট নাইটে এটা বেশি হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বাচ্চা সারাদিন ভালো যখন ঘুমাচ্ছে বা সকালে ভোরের দিকে তার সারা রাত ঘুমে কাশি দেওয়ার কারণে বাকিটা টাইমে দিনের আলোতে আবার সে ভালো থাকছে। এটা একটা সেপারেটিং পয়েন্ট। এছাড়া কাশির সাথে শ্বাসকষ্ট থাকে, বুকে চাপ জাম অনুভব হয়, বুক ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় বুকে বাঁশির মতো শব্দ হয়। তো কোনো ক্ষেত্রে আমরা যেটা মিস করি অনেকেই পেশেন্ট যে শুধু কাশি, কোনো অ্যাজমা আছে শুধু কাশি নিয়েই প্রেজেন্ট করতে পারে। তো এই কাশিটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এছাড়া আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করি যে এটা অ্যাজমা কিনা। এই বিষয়ে আর বিস্তারিত জানবো। একটু স্যার আপনার কাছে আসবো যে যেমনটি আমরা শুনছিলাম বিভিন্ন উপসর্গের কথা, আসলে এই উপসর্গগুলো শিশুদের ক্ষেত্রে হলে আমরা তো অনেক সময় নিউমোনিয়াও বলে থাকি যে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, আবার বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি সিওপিডি হয়েছে অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আসলে আক্রান্তের ঝুঁকিতে কার অ্যাজমা এবং অ্যাজমা স্পেসিফিকভাবে অ্যাজমাই যে আক্রান্ত হচ্ছে এটা বোঝার জন্য কি শুধুমাত্র পরীক্ষাটাই একমাত্র অন্যতম সহায়ক কিনা? আমরা বলে থাকি যে অ্যাজমার রোগ নির্ণয়ের জন্য সব রেসপিরেটরি ডিজিজগুলো তো কাশি থাকবে, ডিফারেন্সিয়েটিং কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আগে ক্লিনিক্যালি ভ্যালুয়েট করে দেখতে হবে। হ্যাঁ, প্রথমে সিমটমের কথা আসি। যদি আমি নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার সাথে কাশির সাথে সাধারণত জ্বর থাকে, জ্বর দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি। সাধারণত হাই গ্রেড ফিভার থেকে নিউমোনিয়া সেগুলো। সাধারণ রেসপিরেটরি ইনফেকশনও যদি হয় সেক্ষেত্রে সাধারণত কফ থাকে সাথে। অ্যাজমার কফটা সাধারণত অধিকাংশ সময় ড্রাই থাকে, ইনফেকশন যদি ইনফেকশন না হয়। আর অ্যাজমার সাথে নিউমোনিয়ার পার্থক্য করার জন্য আরও পদ্ধতি আছে, যেমন হুইজ। অ্যাজমাতে নিউমোনিয়াতে সাধারণত হুইজ হয় না, আমরা কিছু ক্রিপিটেশন কিছু সাউন্ড পাই, সেটা হচ্ছে যে বুদবুদ আকারের সাউন্ড। হ্যাঁ, এটা জাস্ট অসকালটেট করলে স্ক্রিনে লাগাইলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কোনটা হুইজ আর কোনটা ক্রিপিটেশন। এটা দিয়ে আমরা পার্থক্য করি যে অ্যাজমা এবং বাচ্চার অ্যাজমা হয়েছে না নিউমোনিয়া হয়েছে। কখনো একজন অ্যাজমা রোগীর যখন নিউমোনিয়া হয় বোধ থাকতে পারে। তো এই পয়েন্টগুলোকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তবে ঝুঁকিতে যে বাচ্চাটা আছে অ্যাজমার, তার অবশ্যই অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে, বাবা মার অ্যালার্জির হিস্ট্রি থাকে, বাবা মার অ্যাজমার হিস্ট্রি থাকে, অ্যাটোপি বলে থাকি আমরা এটাকে। তা যে বাচ্চার এরকম ফ্যামিলি হিস্ট্রি নাই, তার নিজের কোনো অ্যালার্জির হিস্ট্রি নাই, তার ক্ষেত্রে চট করে অ্যাজমা হয়ে যাওয়াটা একটু আনলাইকলি। হতে পারবে না, অনেক সময় হিস্ট্রিতে দিতে পারে না অনেক রোগী, তারপরেও অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত একটা অ্যাটোপির হিস্ট্রি থাকে বাচ্চাদের ক্ষেত্রে। আর সিওপিডির কথা যেটা বললেন, এল্ডারলি এইজে অনেক সময় অ্যাজমা হয়, সিওপিডিও হয়। সিওপিডির একটা ডেফিনেট হিস্ট্রি থাকে যে সে স্মোকিং করেছে। 80-90% ক্ষেত্রে রোগীরা সিওপিডি অ্যাজ ওয়েল হি ইজ এ স্মোকার অর এক্স স্মোকার। যাদের স্মোকার বা স্মোকার আছে অথবা এনভায়রনমেন্টাল কোনো এক্সপোজার হিস্ট্রি আছে, এই দুইটা ছাড়া সাধারণত সিওপিডি হয় না। তো সিওপিডিতেও আপনার শ্বাসকষ্ট হবে, অনেক সময় স্পুটাম থাকে, অ্যাজমাতে যেটা থাকে না। হুইজ সিওপিডিতেও থাকতে পারে, তবে ক্রিপিটেশনটা বেশি থাকে। আরও উপসর্গ থাকে যেগুলো দিয়ে আমরা অনেক সময় অ্যাজমা এবং সিওপিডিকে আলাদা করতে পারি। এই আলাদা করাটা খুবই জরুরি। বিফোর একজন অন দ্য স্পট একটা রোগী শ্বাসকষ্ট আসলো, এটা ইনভেস্টিগেশন করতে কিছু সময় লাগবে। প্রিলিমিনারি অ্যাসেসমেন্টের সময় অবশ্যই আমাকে ইনিশিয়াল ডিফারেন্সিয়েট করে হিস্ট্রি এবং এক্সামিনেশন করে আমরা একটা গ্রস একটা ডিসিশনে চলে আসি। আমরা ইমার্জেন্সি মেডিকেশনে যাই, তারপরে আমরা ইনভেস্টিগেশন করে কিছু সময় পাই। যদি চমৎকারভাবে বলেছেন। একটু স্যার আপনার কাছে এই প্রসঙ্গ থেকেই আসতে চাই যে আসলে শিশুরা তো অ্যাজমা আক্রান্ত হচ্ছে, মাঝবয়সী বয়োজ্যেষ্ঠ আক্রান্তের ঝুঁকিতে তো প্রত্যেকে রয়েছে, কিন্তু স্যার যেমনটি বলছিল যে ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পাশাপাশি যদি অ্যালার্জিজনিত জটিলতা থাকে। আসলে এছাড়া আক্রান্তের ঝুঁকিতে কারা, আক্রান্তের ঝুঁকিতে আমরা কাদেরকে রাখতে চাই যারা একটুখানি সচেতন হবে? আসলে শিশুরা আক্রান্ত হয় যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মায়ের হিস্ট্রি থাকে। এর বাইরে যারা এনভায়রনমেন্টাল এক্সপোজার, বিশেষ করে যেখানে ধুলাবালি, ধোঁয়া, গ্যাস, ফিউম এগুলোতে বেশি এক্সপোজারে আসে। ইনফ্যাক্ট এখন যে পরিবেশ, রাস্তাঘাটের ঢাকার পরিবেশ, আমরা বাইরে বের হলে যে ক্রনিক যে ধোঁয়ার এক্সপোজার, এতেও অনেকে দেখা যাচ্ছে অ্যাজমা হয়ে যাচ্ছে যাদের প্রিভিয়াস কোনো অ্যাজমা নেই। এছাড়া আরও কিছু উপসর্গ আছে, যেমন ঘরবাড়ির ধুলা, কার্পেট, পশু পাখি, গাছপালা, ফুল বাগান করেন অনেকে, এগুলোর পরাগ থেকেও অ্যাজমার উপসর্গ দেখাইতে পারে। এগুলো ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া পশু পাখির ক্ষেত্রে অনেকে পশু পাখির লোম বা পশম এবং এই ধরনের জিনিস যাদের সংস্পর্শে আসে, অনেকের এগুলোর প্রতি হাইপার রেসপন্সিভনেস থাকে, তারাও
অ্যাজমাতে আক্রান্ত হতে পারে। এই জন্য আসলে আমরা বলি যে যারা এনভায়রনমেন্টাল এক্সপোজারে ধুলা ধোয়াতে থাকেন তারা ঘর থেকে বের হলে মাস্ক ইউজ করবেন, বাসায় যদি পশু পাখি থাকে তাহলে এগুলো একটু অ্যাভয়েড করবেন যাদের অ্যাজমা, কার্পেট, ইভেন কখনো কখনো পারফিউম, তীব্র উৎকট গন্ধের পারফিউমে অনেকের অ্যাজমা হয়। আচ্ছা, তো এইগুলো এক একজনের আসলে এক একটা ট্রিগার ফ্যাক্টর থাকে, এটা সে যদি আইডেন্টিফাই করতে পারে অথবা আইডেন্টিফাই করা যায় তাহলে ওইটা অ্যাভয়েড করলে উনি এটা থেকে ভালো থাকবেন। এবং এই জায়গাটিতে একটু আমি সংযুক্ত করতে চাই স্যার আপনাকে, যে আমরা অনেক সময় দেখি যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, অনেক সময় তীব্র গরম, অনেক সময় অনেক ঠান্ডা, এক একজন রোগীর এক এক সময় আসলে অ্যাজমা ট্রিগার করে। কেন মানে এই ব্যাপারটা কেন হয়? মানে অ্যাজমা কারো ক্ষেত্রে শীতে অনেক বেশি বাড়ছে, কারো ক্ষেত্রে গরমে অনেক বেশি বাড়ছে। এই বিষয়টা নিয়ে অনেকে শঙ্কিত থাকে যে আমার পরিবারে দুজন সন্তান, একজন সন্তান শীতকালে গিয়ে খুব অ্যাজমা আক্রান্ত হচ্ছে, আরেকজন গিয়ে গরমে অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এই বিষয়টি কেন? এটা কিছু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন থাকে। আমি যে রোগী যেটার প্রতি বেশি সংবেদনশীল সেটার প্রতি আক্রান্ত হবে। আমরা বলি অ্যাজমা রোগীদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে এয়ারে হাইপার রেসপন্সিভনেস, তার শ্বাসনালীটা যেই অ্যালার্জেনের প্রতি সংবেদনশীল থাকবে সেই অ্যালার্জেনের এক্সপোজারে আসলে তার অ্যাজমা অ্যাটাকটা হবে। হ্যাঁ, এখন আমরা যখন গরমের সময় থাকি ডাস্ট বেশি থাকে, হ্যাঁ, তারপর অনেকের হচ্ছে ঘাম হয়, ঘামটা আবার শরীরে শুকায় যায়, শুকায় গিয়ে আবার সেখান থেকে একটু ওই এক্সপোজারটা যখন আসবে শীতের সময় যাদের কোল্ডের প্রতি সংবেদনশীল বেশি, তাদের ওই শীতের বাতাসটা যখন ফিউমটা ঢুকবে, কুয়াশাটা যখন ঢুকবে, তখন ওই ট্রিগার ফ্যাক্টরটা যখন যে ট্রিগার ফ্যাক্টরটা আসবে, যেটার প্রতি সংবেদনশীল সেটার প্রতি আক্রান্ত হবে। আচ্ছা আচ্ছা, তার মানে প্রত্যেকটা রোগী যে একইভাবে আক্রান্ত হবে বা এক ট্রিগার ফ্যাক্টর যে সবার ক্ষেত্রে একই রকম হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। এটা জেনেটিক্যালি সাসেপ্টিবল পেশেন্টরা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড থাকে যে কোনটা প্রতি। তবে যাদের ক্ষেত্রে অ্যাজমা অয়েল কন্ট্রোল, আমি অ্যান্টি ইনফ্লামেটরি দিয়ে অয়েল কন্ট্রোল করলাম, তাদের ক্ষেত্রে ট্রিগার ফ্যাক্টরগুলো সেভাবে কাজ করবে না, তখন সেটা কন্ট্রোল অবস্থা চলে যাবে। কিন্তু যদি আনকন্ট্রোল থাকে, যেটার প্রতি সংবেদনশীল সেটার প্রতি এক্সপোজার হওয়ার পরেই তার অ্যাটাকটা হবে। নিশ্চয়ই। একটু স্যার আপনার কাছে জানতে চাইবো যে অ্যাজমা হয়েছে, ক্লিনিক্যালি আমরা জানলাম যে পরিবারে হিস্ট্রি রয়েছে, বাচ্চাটি আসলে বা ওই ব্যক্তিটি আসলে অনেক বেশি অ্যালার্জিজনিত জটিলতায় ভুগছে, কিন্তু আপনারা কি কোনো বিশেষ পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন কিনা যে অ্যাজমা শনাক্ত করার জন্য? জি, আসলে অ্যাজমা মূলত ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিস। আমরা রোগীর হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, পেশেন্টের হিস্ট্রি এবং সিমটম, এটার উপর বেস করে আমরা ধারণা করি অ্যাজমা কিনা। এর সাথে যে অন্যান্য কাছাকাছি রোগগুলো আছে একই ধরনের সিমটম নিয়ে আসে, সেগুলো এক্সক্লুড করার জন্য এবং অ্যাজমাটা কনফার্ম করার জন্য কিছু পরীক্ষা করি। যেমন একটা হলো আমরা রোগীর যে অ্যাটোপিক, স্যার যেটা বললেন যে অ্যাটোপিক কিনা এবং কোনো অ্যালার্জিক রেসপন্স, হাইপার রেসপন্সিভ আছে কিনা, তাদের জন্য আমরা ব্লাডে ইউসিনোফিল কাউন্ট, সিরাম আইজি লেভেল, এছাড়া লাং ফাংশন টেস্ট করি। এর মধ্যে স্পেশালি হলো স্পাইরোমেট্রি করি, পিক ফ্লো। রোগীদের আমরা বলে দিই একটা ছোট মেশিন আছে, এটা বাসায় ওনারা নিজেই ইউজ করে নিজের ভ্যারিয়েবিলিটি, এটা যে ডায়ারনাল ভ্যারিয়েশন আমি যেটা বললাম যে সকালবেলা আর্লি মর্নিং এবং ভোর রাতে বা শেষ রাতের দিকে বাড়ে, এটা ওই পিক ফ্লো মিটার দিয়ে উনি নিজেই টেস্ট করে দেখতে পারেন তার এই ভ্যারিয়েবিলিটিটা আছে কিনা। যদি দেখি যে আমরা এটা ভ্যারিয়েবিলিটি সপ্তাহ বা 2 সপ্তাহ এটা ভ্যারিয়েবল হচ্ছে, তাহলে আমরা ধারণা করছি যে এটা অ্যাজমা হচ্ছে। এর বাইরে যদি আর কোনো রোগের সিমটম থাকে তখন এক্সক্লুড করার জন্য আমরা এক্স-রে করি কোনো ক্ষেত্রে, কিন্তু মেইন দুটো পরীক্ষা হলো অ্যালার্জি টেস্ট, লাং ফাংশন টেস্ট এবং এক্স-রে। এর বাইরে আমরা অন্যান্য পরীক্ষা প্রয়োজন অনুযায়ী করি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে যখন স্যার শনাক্ত হয়ে যায় যে ওই ব্যক্তিটি আসলে অ্যাজমায় আক্রান্ত হয়ে গেছে, চিকিৎসা পদ্ধতি তো নানা ধরন রয়েছে, ধরনগুলো সম্পর্কে একটু জানবো। কিন্তু আমরা প্রত্যেকেই জানি অ্যাজমা মানে ইনহেলার, এবং প্রত্যেকটি ব্যক্তির অ্যাজমা ইনহেলার ব্যবহার করা নিয়ে একটুখানি ভীতগ্রস্ততা কাজ করে যে আমরা ইনহেলার ব্যবহার করব, হয়তো বা এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে, অথবা সারা জীবন ব্যবহার করতে হবে, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো। আপনি কি বলতে চান আসলে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনি খেয়াল করে দেখবেন ওরা যে থিমটা ঠিক করেছে ওখানে ডেফিনেটলি উল্লেখ করে দিয়েছে প্রদাহ বিরোধী ইনহেলার্স। হ্যাঁ, তো অ্যাজমা রোগী ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে অ্যাজমা যদি আপনি কন্ট্রোল করতে হয়, একটা হচ্ছে আমরা 2 ধরনের ওষুধ কথা বলি, প্রেসক্রাইব করি। একটা হচ্ছে ইমিডিয়েট রিলিফের জন্য, এটা বলে যে রিলিভার মেডিসিনস, আর কি একটা হচ্ছে প্রদাহ বিরোধী প্রিভেনশনের জন্য। হ্যাঁ,
এই দুই ধরনের মেডিসিন, আমি যদি পেশেন্ট সিমটম থাকে আমি রিলিভার দিব, সাথে সাথে আমি প্রদাহ বিরোধী অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ইনহেলার্সগুলি আছে সেগুলি আমি স্টার্ট করে দেবো। কথা হচ্ছে না, ইমিডিয়েট রিলিফের জন্য একটা, আমি পেশেন্টকে কমফোর্ট দেওয়ার জন্য, পেশেন্ট শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, কাজ করতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, তো তাকে এটা রিলিফ করার জন্য আমরা সালবিউটামল টাইপের ইনহেলার দিয়ে থাকি। হ্যাঁ, এর সাথে কখনো কখনো ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড নামক মেডিসিন, সেটা একটা ইনহেলার আছে, কম্বিনেশন ইনহেলারও আছে। এটা আমাদের রুগীরা সবাই জানে মোটামুটি, এই ধরনের ইনহেলার আমরা দিয়ে থাকি রিলিফ করার জন্য আর প্রতিরোধ করার জন্য, আজমা যাতে না হয় এবং শ্বাসনালীতে যে চেঞ্জগুলো হওয়ার কারণে সে সংবেদনশীল হচ্ছে, এই সংবেদনশীলতা কমানোর জন্য আমরা প্রিভেন্টার ইনহেলার দিয়ে থাকি। এর মধ্যে হচ্ছে প্রদাহ বিরোধী ইনহেলার, যেটাতে স্টেরয়েড থাকে, আইসিএস বলি। অনেকে বলে যে আমি ইনহেলার শুরু করব এখন, আমি সারা জীবন এটার প্রতি এটা নিতে হবে কিনা, এরকম কোনো কথা নেই। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমাটা 70% ক্ষেত্রেই অটোমেটিকলি ভালো হয়ে যেতে পারে এই প্রদাহ বিরোধী ইনহেলার ব্যবহার করার পরে। ভবিষ্যতে আর সেভাবে সংবেদনশীল নাও থাকতে পারে। এটা হচ্ছে আপনি কোন স্টেজে আপনি আপনার প্রদাহটার ভিতরে কত কী পর্যায়ে আছে, আপনি কোন পর্যায়ের অ্যাজমার রুগী। অ্যাজমা প্রথম দিকে অ্যাজমাগুলোর শুধুমাত্র শ্বাসনালীর মধ্যে যে লেয়ারগুলো আছে কিছু চেঞ্জ হয়, রিভার্স করে ফেলা যায়, মানে আমি এটাকে ওষুধ দিয়ে এটাকে নর্মাল করে ফেলতে পারবো। আর কিছু চেঞ্জ হচ্ছে ইরিভার্সিবল। যদি আমি দীর্ঘদিনের অ্যাজমা রোগী হয়ে থাকি, 10 বছর 15 বছর, আমি কোনো প্রিভেন্টার ইনহেলার ইউজ করলাম না, প্রদাহ বিরোধী কোনো ওষুধ ইউজ করলাম না, আমরা এটাকে লেট ইট অ্যাজ বিফোর এটাকে হইতে দিলাম, তখন হবে কি ভিতরে যে স্মুথ মাসলগুলি আছে এখানে কিছু চেঞ্জ হবে, এটা কিন্তু আর পরের দিকে আর এটা ঠিক হইতে চাইবে না। আচ্ছা, তো আমি যদি ইনহেলারটা শুরু থেকে স্টার্ট করি তাহলে রিভার্সিবল স্টেটে যখন থাকবে তখন আমি মিউকাস মেমব্রেনগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। যদি আমি ইরিভার্সিবল চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আমি আর কখনো ইনহেলারটা ছাড়তে পারবো না। এই জন্য অধিকাংশ যখন যারা দেরি করে ফেলেন তারা আর পরে ছাড়তে পারেন না। এই জন্য একটা মিসকনসেপশন চলে আসছে যে ইনহেলার বোধহয় শুরু করলে আর ছাড়া যায় না। এটা একদম একটা ভুল ধারণা। আপনি এক্সামা ডায়াগনোসিস হলো, ইউ শুড স্টার্ট ফ্রম ভেরি ফার্স্ট ডে, একদম প্রথম দিন থেকে আপনি শুরু করে প্রদাহ বিরোধী ইনহেলারটা শুরু করে আপনি অ্যাজমাটাকে আপনি কন্ট্রোলে নিয়ে আসেন। 3 মাস পর আমরা অ্যাসেস করি, 3 মাস পর 6 মাস পর অ্যাসেস করে দেখি। একটা হলো যে সিমটোমেটিক এক্সামিনেশন করে অ্যাসেস করি, আর এই যে আমরা শুনলাম যেটা লাং ফাংশন টেস্ট, আমরা এখানে অ্যাসেস করে দেখতে পারি তার সংবেদনশীলতা কি পর্যায়ে আছে। আচ্ছা, দেখে আমরা ওষুধ 1/3 করে আমরা ওষুধ রিডিউস করে একসময় বন্ধ করে দিতে পারবো। কথা বলছে দিস ইজ দ্য ওয়ে টু ম্যানেজ দ্য হোল প্রবলেম। আপনি যদি শুধু শ্বাসকষ্ট কমাইতে চান, রিলিভারের ওষুধ দিলে শ্বাসকষ্ট কমে যাবে, কিন্তু ডিজিজের কোনো লাভ হবে না। সো they are properly addressing that, promoting anti-inflammatory inhalers for every asthmatic patients. It is a emergency, এরকম কথা বলেছে, এতটা গুরুত্ব দিয়েছে যে অ্যাজমা রোগের যে সংকট, আমরা চাই যে কোনো রুগী অ্যাজমা নিয়ে কোনো রুগী আইসিইউতে না যাক, অ্যাজমা নিয়ে কোনো রুগী মারা না যাক। এই পর্যায় পর্যন্ত যেতে চাইলে আপনাকে প্রথম যেদিন থেকে ডায়াগনোসিস হলো সেদিন থেকে আপনি প্রদাহ বিরোধী ইনহেলার ইউজ করেন। খুব চমৎকার বলেছেন। একটু স্যার আপনার কাছে আসবো, এই কথার রেস ধরে আপনার কাছে আসতে চাই যে আমাদের বাংলাদেশে আপনি স্যার যেমনটি বলছিল যে রিভার্সিবল একটা স্টেজ, একটা ইরিভার্সিবল স্টেজ, মানে আপনি তো নিয়মিত রুগী দেখছেন, কোন প্রেক্ষাপটটি আপনি দেখছেন রুগীদের, মানে প্রাথমিক অবস্থায় কতজন রুগী আসে আসলে আপনাদের কাছে? আসলে অ্যাজমা রোগীর প্রথম দিকে যেটা হয় যে অনেকে মনে করেন যে এই কাশিটা হয়তো সাধারণ ঠান্ডা কাশ, এটার জন্য অনেকে হয়তো প্রাথমিকভাবে লোকালি বা কাছে নিকটস্থ কোনো ফিজিশিয়ানদের কাছ থেকে নিয়মিত ওষুধ খান, কিছুদিন ভালো থাকেন, আবার কাশি হয়, আবার ভালো হন, আবার বেড়ে যায়। কিন্তু এটা অ্যাজমার উপসর্গ কিনা শুধু কাশি নিয়ে আসলে সাধারণত একটু লেট স্টেজে আমাদের কাছে যখন আসে, যখন দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে, বাঁশির মতো শব্দ হচ্ছে, তখন তারা আমাদের কাছে আসেন। তো কেউ যদি একটু আগে আসেন, স্যার যেটা বললেন, আমরা স্টেজ ওয়াইজ চিকিৎসা দিতে পারি। স্টেজ 1-এ থাকলে তাকে অল্প চিকিৎসায় উনি ভালো থাকবেন, এবং স্টেজ 2-তে আসলে আরেকটু বেশি চিকিৎসা নিতে হবে। তো এবং এখানে একটা ইম্পর্টেন্ট, স্যার যেটা বললেন যে অ্যাজমাটা হলো একটা রিভার্সিবল, আপনিও বললেন যে রিভার্সিবল ডিজিজ, সব ডিজিজ কিন্তু রিভার্সিবল না। আমরা যদি শুরুতেই চিকিৎসা নিই এটা একদম ভালো থাকবে একজন অ্যাজমা রোগী, আর সাধারণ সুস্থ মানুষের মতো অন্যদের মতো সব কিছু করতে পারবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কিন্তু উনি যদি চিকিৎসা না নেন এবং বিশেষ করে ইনহেলারের না নেন,
অ্যান্টি ইনফ্লামেটরি, তাহলে দেখা যাচ্ছে ওনার বারবার ওনাকে ডাক্তারের কাছে আসতে হচ্ছে, তার লোকাল দৈনন্দিন কাজকর্ম ওনার ব্যাঘাত ঘটছে, উনি অফিস যেতে পারছেন না, কাজ করতে পারছেন না, বাচ্চার স্কুলে যেতে পারছেন না। তা আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি যখনই কাশি হবে আপনি কারণ নির্ণয়ের জন্য আসেন। এর সাথে কাশি সবাই ওই যে ঠান্ডা কাশ বা সিজনাল ফ্লু মনে করে অনেকেই নেন না, যখন একটু লেট স্টেজে আসেন, বারবার হয়, তখন আসেন, তখন আমাদের হয়তো স্টেজ 2 বা 3-তে চিকিৎসা শুরু করতে হয়। তবে আশার আলো হলো যে মানে সবাই যেটা ভাবেন যে অ্যাজমা, আপনি যেটা বললেন যে সব সময় সব ওষুধ নিয়ে যেতে হবে কিনা, আমরা স্যার যেটা বললেন একটু আগেও যে আমরা প্রতি 3 মাস পর পর ইভালুয়েট করতে বলি। যদি পেশেন্ট ভালো থাকেন আমরা স্টেজ কমিয়ে নিয়ে আসি, 3-তে আসছেন ভালো আছেন 2-তে নিয়ে আসি, 2 থেকে 1, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটা সময় ফুল কন্ট্রোল আছে, ওষুধও বেশি লাগছে না, তখন আমরা বন্ধও করে দিতে পারি। তাহলে আমরা যদি একটু আমরা এখানে আমাদের কাছে পেশেন্টরা একটু লেটে আসেন, যদি প্রাথমিক এটাই আমাদের উপসর্গ দেশের একদম বাস্তব চিত্র যে আর্লি স্টেজে আসছে না, একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে চিকিৎসকের কাছে শরণাপন্ন হচ্ছে। আমরা অনেক সময় দেখছি যে 3 বছরের কাশি, এটা ঠান্ডা কাশ মনে করে আসছে 4 বছর, ততক্ষণে স্যার যেটা বলে অনেক ক্ষেত্রে ইরিভার্সিবল স্টেজে চলে যায়, কিছু কম্পোনেন্ট আর রিভার্সিবল হয় না, তখন তাকে লং টার্ম ওষুধগুলো নিতে হয়। মানে আমাদের ব্যর্থতা হয়তো এই জায়গায় যে আমরা ওই পরিমাণে সচেতনতা বৃদ্ধি করতে পারছি না, যাতে করে আর্লি স্টেজে প্রত্যেকটি রোগী আসলে ফার্মাসিতে গিয়ে ওই দোকানদারের উপর ভরসা না করে। কারণ একটা স্টোরের ট্যাবলেট দীর্ঘমেয়াদে যদি খায়, স্যার ঠিক এই প্রসঙ্গটিতে আপনার কাছে আসবো যে আমাদের দেশের সাধারণ মানুষদের যে প্রবণতা, বিশেষ করে একদম প্রত্যন্ত এলাকাগুলোতে ফার্মাসিতে যাচ্ছে, স্টোরের ট্যাবলেট নিয়ে খাচ্ছে নিজেদের মতো করে, এবং দীর্ঘমেয়াদে সেটি খাওয়ার যে প্রবণতা, তাতে করে ক্ষতির সংখ্যা কতটুকু আসলে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আসলে। আমরা এটা এই ধরনের পেশেন্ট অনেক পেয়ে থাকি। শুধু স্টেরয়েড ট্যাবলেটই না, কিছু কিছু পেশেন্ট আছে ইঞ্জেকশন নেন, মানে 15 দিন পর পর, 1 মাস পর, 2 মাস পর পর ইঞ্জেকশন, লং অ্যাক্টিং ইঞ্জেকশনগুলো নেন। এবং আমাদের দেশে মানুষ তো অত শিক্ষিত না, হ্যাঁ, তারা ফার্মেসিতে গিয়ে একটু উপশম পাচ্ছে, এটা তো ওষুধটা কাজ করতেছে, উপসর্গটা যে কাজ করতেছে সেজন্য সে ইউজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এক সময় যখন একদম এই ওষুধগুলোতেও যখন কাজ করে না, তখন আমাদের কাছে আসে। এটা তখন অনেক জটিলতা হয়ে যায়। বেশি জটিলতা যেটা হয় বয়স্ক মহিলা যাদের আছে, আমি অনেক মহিলা দেখেছি যে তাদের পরে অস্টিওপোরোসিস নিয়ে চলে আসছে, পরে দেখা গেলো যে তাদের ডায়াবেটিস হয়ে গেছে, সেন্ট্রাল ওবেসিটি হয়ে গেছে, স্কিন থিন হয়ে গেছে, মাসেল ওয়াস্টিং হয়ে গেছে, এরকম একটা অবস্থায় চলে আসে পেশেন্টরা। তখন আসলে ভেরি ভেরি টাফ টু ম্যানেজ ইট। আসলে এটা ওষুধের কমপ্লিকেশন, কুশিং সিনড্রোম বলি আমরা, আর্থ্রোজেনিক কুশিং সিনড্রোম, এরকম সিনড্রোম নিয়ে চলে আসে। তো এই জন্য মানে রোগীদের শুধুমাত্র উপশমের দিকে নজর না রেখে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, আপনার রোগ নির্ণয় করে রোগের যথাযথ চিকিৎসাটা করানোটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা খুবই দরকার, যে আপনি শুধু উপসর্গ আপনি সমাধান করে ফেললেন, আপনি ভালো আছেন, কাজ করতে পারতেছেন, দিস ইজ নট দ্য মানে শেষ কথা না। এরপরেও এটা কমপ্লিকেশন যখন হবে তখন আর কিন্তু এটা ম্যানেজ করা কঠিন হয়। একদমই। এবং এত কমপ্লিকেশন নিয়ে আপনাদের শরণাপন্ন হয়, তখন হয়তো জটিলতার মাত্রা এত বেড়ে যায়, এই কারণে মানুষ ভেবেই নেয় বা ধরেই নেয় যে হয়তো বা স্টেরয়েড ইনজেকশন কিংবা দীর্ঘমেয়াদী ইনহেলার, যেটা সারা জীবন তাকে কন্টিনিউ করতে হচ্ছে, এটাই হয়তো বা শুরু থেকে আসলে এমনভাবেই হতো। কিন্তু এই যে একটা ভ্রান্ত ধারণা, এটাকে কাটিয়ে ওঠার জন্য হয়তো বা আমরা এই আয়োজনগুলো করে থাকি, যাতে করে প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারে। স্যার, একটু জানতে চাই যে অ্যাজমার সর্বাধুনিক চিকিৎসায় আমরা তো জানলাম ইনহেলারের ব্যবহার, বিভিন্ন মেডিসিনের ব্যবহার, একটু জানতে চাই বায়োলজিক্সের কোনো ভূমিকা রয়েছে কিনা? জি, ধন্যবাদ। আসলে মানে অ্যাজমার সর্বাধুনিক চিকিৎসা এবং স্টেজ 5 বলি, আসলে যে সর্বশেষ স্টেজ, যখন দেখা যাচ্ছে যে আমরা রুটিন যে মেডিকেশনগুলো, অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড, তারপর রিলিভার এবং অ্যাডেড অন কিছু থেরাপি আছে, কিছু ওষুধ আছে, এগুলো দেওয়ার পরেও যাদের কন্ট্রোল হচ্ছে না এবং যাদের আইজিই লেভেল বেশি, যাদের হাইপার রেসপন্সিভনেস বেশি, মানে অ্যাটোপিক যারা, তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু নিউমার মলিকুল বায়োলজিক্স ইউজ করি, যেগুলো আসলে নির্দিষ্ট সময় পর পর সাবকিউটেনিয়াসলি চামড়ার নিচে দিতে হয়। তবে এই ওষুধগুলো আসলে একটা স্টেজে আছে, এগুলো স্টেজ 5-এ যখন দিতে হয়, এগুলো দীর্ঘদিন নিতে হয়। 15 দিন পর পর হলে কারো 6 মাস, 1 বছর নিতে হয়, 2 বছর নিতে হয়। কিন্তু একটা সময় দেখা যায় যে বায়োলজিক্স নিয়ে কেউ পুরোপুরি ভালো হয়ে যান, কেউ বায়োলজিক্সটা উইথড্র করার পরে আবার রিকার করে ডিজিজটা, সেক্ষেত্রে বায়োলজিক্সটা কন্টিনিউ করতে হয়। তো এগুলো একটু এক্সপেন্সিভ ড্রাগ এবং এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে এগুলো প্র্যাকটিস হয় না, পাওয়া যায় না।
ঢাকায় বা একটু বিভাগীয় শহরে পাওয়া যায়। তা আমি আসলে সাজেস্ট করব রোগীরা যদি প্রাথমিকভাবেই আসেন, সিম্পল একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার নিলেই রোগী ভালো থাকতে একদমই, পারবেন। একদমই। তো অবশ্যই সর্বাধুনিক চিকিৎসা আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অ্যাজমা রোগটা আসলে পুরোপুরি নির্মূলযোগ্য না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ওষুধ দ্বারা। আপনি যদি লাইফস্টাইল ঠিক রাখেন, যে জিনিসগুলোর এক্সপোজারে আসছেন, সমস্যা হচ্ছে, ট্রিগার ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করেন এবং নিয়মিত ওষুধ নেন, তাহলে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। নিশ্চয়ই। এবং যে সমস্ত ব্যক্তিরা আসলে স্টেজ 5-এ একদমই কোনোভাবে অ্যাজমাটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের ক্ষেত্রে বায়োলজিক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জায়গায় হয়তোবা যদি একটু প্রত্যন্ত এলাকায় যারা যে সমস্ত রোগীরা রয়েছে, তারা যদি একটু সচেতনতার সঙ্গে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেয় বা চিকিৎসক দেখায়, হয়তো অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব। স্যার, একদম শেষ প্রান্তে আছি, আপনার কাছে জানতে চাই যে আমরা কখনো চাই না কোনো ব্যক্তি, কোনো শিশু, কোনো বয়োজ্যেষ্ঠ বাবা মা অ্যাজমায় আক্রান্ত হোক। আসলে প্রিভেনশনে করণীয় বিষয়গুলো কি কি খাদ্যাভ্যাস পরিবর্তন নাকি জীবনযাপন পদ্ধতির পরিবর্তন? জি, এটাও খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে আমাদের প্রিভেনশনের জন্য যে জিনিসটা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা বেশি দরকার, সেটা হচ্ছে যে প্রতিটা রোগীর জানা উচিত যে কোন জিনিসের প্রতি এক্সপোজ হলে তার অ্যাজমা অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্য আমরা কিছু পরীক্ষা করি, যে নির্দিষ্ট কিছু স্কিন টেস্ট করা যেতে পারে, মানে অ্যালার্জি স্কিন টেস্ট, অথবা ব্লাডের মধ্যে প্রোফাইল দেখা যেতে পারে। অধিকাংশ সময় আমাদের দেশে দেখা যায় ডাস্টের প্রতি সংবেদনশীল থাকে অনেক বেশি। ডাস্টের পরে কোল্ডের প্রতি এক্সপোজার দিয়ে, এই জন্য আমরা রোগীদেরকে বলে দিই যে আপনার যে সমস্ত ইস্যুতে এটা সমস্যা ফিল করেন, এগুলো অ্যাভয়েড করবেন। আইসক্রিম বাদ দিবেন, ডাস্ট এরিয়া, বাসা হাউস ডাস্ট অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটাকে অ্যাড্রেস করতে হবে। যে বাসার ভিতরে কাপড় চোপড়ের মাঝখানে যে তোষক বিভিন্ন পশমি জাতীয় কাপড় চোপড়ের মাঝখানে যে রাস্তা থাকে, চোখে দেখা যায় না, অনেক দিন পড়ে আছে, একটু স্যাঁতস্যাঁতে জায়গায় আছে, এই ডাস্টগুলো কিন্তু অ্যাজমা রোগীদের জন্য মারাত্মক ক্ষতি। এই জন্য এগুলাকে বাসা পরিষ্কার রাখা, বাইরের এনভায়রনমেন্ট পরিষ্কার রাখা। বাসায় যদি কোনো স্মোকার থেকে থাকে, উনি তো স্মোক করবেনই না, স্মোকার প্যাসিভ স্মোকিং থেকে দূরে থাকবে। ক্রাউডেড এরিয়া, খুব ধুলাবেলায় কোনো জায়গায় জনসমাবেশ হচ্ছে, ক্রাউডেড এরিয়া অ্যাভয়েড করবে। এসি ইউজ করতে পারবে, এসি ইজ নট ব্যাড, বাট এসি টেম্পারেচারটা যাতে 25-এর নিচে না আসে, 25, 26, 27 ইট ইজ গুড, যে এটা মেনটেন করতে পারবে। এর যাতে যখন কমে যাও এসি বন্ধ করে দেবে। হ্যাঁ, এইভাবে আপনার ডিজিজটাকে, আপনার রোগটাকে জানতে হবে, জেনে আপনি প্রতিকারের ব্যবস্থা করতে হবে। যাদের ক্রনিক অ্যাজমা হয়ে গেছে তাদের জন্য কিছু ভ্যাকসিনেশন বলি, নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে দিন, আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিয়ে যান, কারণ একটা ফ্লু অ্যাটাক হলে আপনার অ্যাজমা বেড়ে যাবে। তো আপনি এটার একটা প্রিভেনশনের ভ্যাকসিন আছে, যেহেতু এটা প্রিভেনশনের ব্যবস্থা নিলে আপনি আসলে অ্যাজমাটাকে, যেরকম আপনি অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন দিয়ে, ইনহেলার দিয়ে আপনি অ্যারোটাকে ঠিক রাখতেছেন, নিজেকেও এগুলা দিয়ে এক্সট্রা প্রোটেকশন নিতে পারবেন। একদমই। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার যেমনটি বলছিল, এই কথাটাকে আবারও হাইলাইট করতে চাই যে এই অ্যাজমাকে নিয়ন্ত্রণে শুধুমাত্র আমরা ওষুধ খাচ্ছি, ইনহেলার নিচ্ছি, এটাই যথেষ্ট নয়, বরং পাশাপাশি অবশ্যই ভ্যাকসিনেশনের আওতাভুক্ত হওয়াটা প্রত্যেকটি ব্যক্তির জন্য খুব বেশি জরুরি, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন। একদম আলোচনার শেষ প্রান্তে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। আসলে অনেক আলোচনা হলো, পরামর্শ একটাই, আপনার অ্যাজমা থাকলে নিজেকে জানুন, কিসে অ্যাজমা, কিসের উদ্দীপনায় কোন জিনিসের ট্রিগার ফ্যাক্টর হচ্ছে, এটা যদি জানতে পারেন তাহলে ওটা অ্যাভয়েড করলে আপনি 50% ভালো থাকবেন। সাথে সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হন, বক্ষব্যাধি চিকিৎসকের, এবং কনফার্ম করে নিশ্চিত হয়ে নিন যে আপনার অ্যাজমা আছে কিনা। থাকলে যেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার, আমাদের এখানে একটা মিসকনসেপশন আছে, একটু বলে দিই, যে আমাদের রোগীরা অনেকে ইনহেলার নিয়েই আসেন, স্যার আমি তো ইনহেলার নিচ্ছি কিন্তু ভালো হচ্ছি না। দেখা যাচ্ছে বেশিরভাগ তারা রিলিভার ইনহেলার ব্যবহার করছেন, এবং রিলিভারটা যদি নিয়মিত দীর্ঘদিন নেয় এটা একসময় আর কাজ করে না, এবং এখন ফার্স্ট লাইন চয়েস হলো অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোগীরা যারা আসেন এইটা নিয়ে আসেন না, এটা একটু লেটে নেন। তো শুরুতেই যদি অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন নেন, স্যার যে পরামর্শগুলো দিলেন যে আমরা আসলে লাইফস্টাইলটা মেনটেন করব, যে আমরা ধুলোবালিতে যাব না, স্মোকিংটা অ্যাভয়েড করব, বাইরে গেলে মাস্ক ইউজ করব, আমাদের যেই ডাস্ট বা হাউস মাইট বা আপনার পলেন, গৃহপালিত যে পশু পাখির পশম বা অন্যান্য যেসব উপসর্গে এটা বাড়ে সেগুলো থেকে দূরে থাকতে পারি, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ইনহেলার নেওয়া, আর নিজেকে যদি সতর্ক থাকি, ইনশাল্লাহ অ্যাজমাটা কন্ট্রোলে থাকবে এবং কখনো কখনো নির্মূলও হয়ে যায়।
তো নিশ্চয়ই। আশা করি আপনারা ভালো থাকবেন এবং এই পরামর্শ নিয়ে চলবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন অ্যাজমায়। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে অবশ্যই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনি, সে সাথে পরিবর্তন নিয়ে আসি নিজেদের খাদ্যাভ্যাসে, এবং অবশ্যই আর্লি স্টেজে যে কোনো ধরনের জটিলতা হলে সেটিকে শনাক্ত করি, আসলে কোন ধরনের সমস্যা হয়েছে এবং সেটির প্রপার মেডিকেশন গ্রহণ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।